নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বঙ্গ বিজেপি নিয়ে আরএসএস এর অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। কারণ 2016-17-তে যখন এ রাজ্যে তৃণমূলের দ্বিতীয় ব্যক্তি মুকুল রায়কে বিজেপিতে ঢোকানো হয়, তখন আরএসএস আপত্তি করেনি। আরএসএস ভেবেছিল যে তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা মুকুল রায়কে বিজেপি দলে নিলে বঙ্গ বিজেপি অন্তত সাংগঠনিক দিক থেকে অনেকটাই উপকৃত হবে এবং তারা একটা তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সংগঠন তৈরি করতে পারবে। এই একটা আশা নিয়ে বঙ্গ বিজেপি মুকুল রায়কে নিয়েছিল বা দিল্লির কেন্দ্রীয় নেতারা তাতে সায় দিয়েছিলেন। এবং পরবর্তীকালে আরএসএস বামপন্থী ঘরানার পরিবারের সাংবাদিক রঞ্জিদেব সেনগুপ্তকেও আরএসএস নিয়েছিল এবং আরএসএস রঞ্জিদেব সেনগুপ্ত সবকিছু জেনেই যে তার বাবা যে আরএসপি শ্রমিক নেতা, তা সত্ত্বেও রঞ্জিদেবকে গ্রহণ করেছিল এবং রঞ্জিদেবকে আরএসএস এর মুখপত্রের সম্পাদকও করা হয়েছিল। পরে হাওড়া লোকসভা কেন্দ্রে বিজেপি টিকিটও দেওয়া হয়েছিল। কিন্তু সেই যখন রঞ্জিদেব দলে রয়েছেন, তখন মোহন ভাগবত কলকাতায় বা বাংলায় এলে বিভিন্ন অনুষ্ঠানে মোহন ভাগবতের পাশের আসনেও রঞ্জিদেবকে দেখা গিয়েছিল। কিন্তু সেই রঞ্জিদেব দল ছেড়ে দিয়েছে 21 সালের পরে এবং এখন বিভিন্ন সমাজ মাধ্যমে রঞ্জিদেব বিজেপি বা আরএসএস এর তীব্র সমালোচক। তো এইসব ঘটনায় আরএসএস এর নেতৃত্ব, বাংলায় যারা আছেন বা নাগপুরের নেতৃত্ব, এইসব বিষয়ে অনেকটাই তারা হতাশ এবং বঙ্গ বিজেপিকে যেভাবে তারা চাঙ্গা করতে চেয়েছিলেন বা কিছু কিছু ঘটনায় তারা বুঝতে পারছেন যে এগুলো সব সিদ্ধান্ত ভুল হয়েছিল। এবং মুকুল রায়কে শুধু ঢোকানো নয়, মুকুল রায়কে ঢোকানোর পরে 2019-এ যখন বিজেপি রাজ্যে ভালো ফল করলো, তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি এবং তখন মুকুল রায় এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় তৃণমূল ভাঙার জন্য উঠে পড়ে লাগলেন। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বা দিলীপ ঘোষেরও যেটা মত ছিল যে তৃণমূলের নিচুতলা কর্মীদের দলে নেওয়া যেতে পারে, কিন্তু কৈলাস বিজয়বর্গীয় বা মুকুল রায় তারা সেইটা মানলেন না। তারা একে একে বিধায়ক, মন্ত্রী এদেরকেও সব দলে ঢোকালেন। তখন আরএসএস এর আপত্তি ছিল, কিন্তু তখন দিল্লি থেকে যেহেতু অমিত শাহ সেটাতে সায় দিয়েছিলেন, কারণ অমিত শাহ হয়তো ভেবেছিলেন যে বিজয়বর্গী যেটা করছেন, যদি তৃণমূলকে ভেঙে দিয়ে দুর্বল করে দেওয়া যায় এবং ভোটে জিতে আসা যায়, তাতে অসুবিধা কিছু হবে না, পরবর্তীকালে সব ম্যানেজ করে নেওয়া যাবে। কিন্তু দিলীপ ঘোষের আপত্তি থাকলেও তার কিছু করার ছিল না। তখন কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় ছড়ি ঘোরাতেন। কারণ যেটা ছিল বিষয়টা যে তৃণমূলের নিচুতলা কর্মীদের বিজেপিতে নেওয়া যেতে পারে। 19 সালে 18টা লোকসভা আসন পরে যখন বিজেপি ডাক দিয়েছিল যে এবারে হাফ, 21-এ হাফ, তো কিন্তু নেতৃত্ব বা এমএলএ, বিধায়ক বা ব্লক সভাপতি এরকম ধরনের কোনো উঁচু পর্যায়ে কি জেলা সব জেলা সভাপতি কি জেলার মেম্বার এদেরকে নিলে আমরা তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করছি, তৃণমূলের শাসনের যে অপশাসনের অভিযোগ করছি, সেই লোকগুলোকেই দলে নিলে এটা মানুষের মধ্যে ভালো বার্তা যাবে না এবং দলীয় কর্মীরাও হতাশ হবেন যে যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ তাদেরকেই সব একে একে নিয়ে নেওয়া হচ্ছে। এবং মোটামুটিভাবে ঠিক ছিল যে সব এমএলএ মন্ত্রীরা ঢুকেছিলেন তারা সবাই টিকিট পাবে, এরকম একটা কন্ডিশনেই তারা এসছিলেন। এমনকি টলিপাড়ার অনেক শিল্পীকেও দলে ফেরানো হয়েছিল তৃণমূলকে কাউন্টার করার জন্য। এগুলো সব মুকুল রায়ের মস্তিষ্ক প্রসূত ছিল এবং কৈলাস বিজয়বর্গীয় তাতে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন এবং অমিত শাহ চাইছিলেন যে সেটা হোক। এবং দেখা গিয়েছিল যে দিল্লির অফিসে গিয়েও অনেকে এখান থেকে স্পেশাল ফ্লাইটে চড়ে দিল্লির অফিসে গিয়ে অনেকে বিজেপিতে যোগদান করেছিল এই রাজ্যের তৃণমূল নেতৃত্ব। আরএসএস এর আপত্তি ছিল যে এই ধরনের জলের মতো যদি তৃণমূলের নেতা মন্ত্রীদের নেওয়া হয়, তাতে ভোটে প্রভাব পড়তে পারে, ভোটের ফল খারাপ হতে পারে, মানুষ সেটা ভালো চোখে নেবে না। মানুষ বলবে যে যাদের বিরুদ্ধে বিজেপি কথা বলছে সেই দলের লোকগুলোকেই তো নিয়ে বিজেপি দল ভারী করছে, তা বিজেপিকে তাহলে আর আমরা ভোট দেবো কেন? এবং নিচুতলা বিজেপি কর্মী, যারা আদি বিজেপি কর্মী, তারাও খুব অসন্তুষ্ট হয়েছিল যে এইভাবে দল বদলুদের নিয়ে এসে দল ভরানোর মানেটা কি, কারণ আমরা তো এদের ছাড়াই 19-এ ভালো ফল করেছি লোকসভাতে। তো এই একটা পরিস্থিতিতে আরএসএস বুঝতে পেরেছিল যে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ খুব একটা ভালো নয় এবং 21-এর ফল যে ভালো হবে না সেটা তারা ঠাউর করেছিলেন। তো এখন বঙ্গ বিজেপির একটা অন্য চিন্তা হয়ে দাঁড়িয়েছে, কারণ যেটা শোনা যাচ্ছে যে এ মাসে, ডিসেম্বর মাসে, মানে আগামীকাল মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন হলে এ মাসের মধ্যেই হয়তো বিজেপির সর্বভারতীয় সভাপতি বা যেসব রাজ্যে সভাপতি বদল হবে সে বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দল নেবে। এবং সেক্ষেত্রে সর্বভারতীয় সভাপতি যেই হোক না কেন, বাংলায় সভাপতি যে পরিবর্তন হবে সেটা জানাই গিয়েছিল সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে যাওয়ার পরে।
তো এখন নানান নাম নিয়ে চর্চা টর্চা হয়েছে, কিন্তু বিজেপির দলীয় সূত্রে যেটা খবর, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও নাকি ছিপ ফেলে বসে আছেন রাজ্য সভাপতি হবার দৌড়ে। এবং যদি অমিত শাহ চান, কারণ অনেকেই বলছেন যে জেপি নাড্ডা নয়, নরেন্দ্র মোদী হয়তো এ বিষয়ে নাক গলাবেন না, কিন্তু সংগঠনের বিষয়ে রাজ্য সভাপতি কারা হবেন বা কেন্দ্রীয় সভাপতি কারা হবেন, সর্বভারতীয় সভাপতি, সেখানে অমিত শাহর একটা সে আছে, তিনি যেটা বলবেন সেটাই ফাইনালি চূড়ান্ত হয়। তো অমিত শাহ যদি চান, সেক্ষেত্রে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর আছে কিনা, শুভেন্দু অন্য দল থেকে এসছে কিনা, সেগুলো ফ্যাক্টর হবে না। অমিত শাহ চাইলে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হতেও পারেন। ব্যতিক্রম অনেক ঘটনাই ঘটে, অন্যান্য রাজ্যেও কিছু কিছু ব্যতিক্রম হয়েছে, কিন্তু ফাইনালি কেন্দ্রীয় নেতারা যারা শিলমোড় দেবেন, তারা যদি দিয়ে দেন, সেক্ষেত্রে হয়তো শুভেন্দু সভাপতি হতে পারেন। এখন প্রশ্ন উঠেছে, বা আরএসএসেরও প্রশ্ন বা বিজেপির অন্দরও প্রশ্ন, যে শুভেন্দু সভাপতি হন, সেক্ষেত্রে বিরোধী দলনেতা কে হবেন? কারণ ডিসেম্বরের মাসে যদি এটা হয়ে যায়, তাহলে তারপরে এই বিধানসভা 1 বছর, 26-এর ভোটে হয়তো মার্চ মাসে ডিক্লেয়ার হয়ে যাবে, এপ্রিল মেতে হয়তো ভোট হবে, 1 বছর 2 মাসের মতো সময় থাকবে। সেক্ষেত্রে অনেকেই বলছেন যে শুভেন্দু তার ঘনিষ্ঠ বিধায়ক অগ্নিমিত্রা পাল বা শঙ্কর ঘোষ, এদের কাউকে হয়তো লিডার অব দ্য অপোজিশন করে দিতে পারেন তিনি সভাপতি চেয়ারে বসলে, কারণ এক ব্যক্তি 2 পদে থাকতে পারবেন না। তবে আরএসএস এর যেটা আশঙ্কা, সেটা হচ্ছে যে তারা যে কারণে ভয় পাচ্ছে, যে শুভেন্দু অধিকারী যদি সভাপতি হন, সেক্ষেত্রে 26-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত শুভেন্দুই নেবেন, এবং কারা কারা হবেন হয়তো অন্য যে কোনো, বিজেপি রাজ্য কমিটি থাকবে, তারা নাম প্রস্তাব করবে, অনেক কিছুই করবে, কিন্তু শেষ মতটা দেবেন হচ্ছে শুভেন্দু। এবং শুভেন্দু নিশ্চিতভাবে চাইবেন যে তার যারা পেটোয়া লোকজন আছে, তৃণমূল থেকে আসা বা বিজেপির মধ্যেও যারা, তার একটা টিম তৈরি হয়েছে, তারাই মোটামুটিভাবে মনোনয়ন পেতে পারেন, এবং ভোটে জিতে ক্ষমতায় আসুক না আসুক, যদি কিছু এমএলএ যেতেও, সেটা যে কম বেশি 21-এর থেকে যাই হোক, সেক্ষেত্রে যে হচ্ছে যারা জিতে আসবেন, হয়তো সিংহভাগই শুভেন্দু অধিকারীরই চয়েস করা প্রার্থী হতে পারে, যেই সংখ্যায় জিতুক, সেটা 77 হোক, 50 হোক, 30 হোক বা 100 হোক। তো সেটা আলটিমেটলি শুভেন্দু অধিকারীর বিধায়ক, এবং যাদের বিজেপির পরিচয়ের থেকেও বেশি পরিচয় হবে শুভেন্দু অধিকারীর লোক বলে বা শুভেন্দু অধিকারী বিধায়ক বলে। এবং সেক্ষেত্রে দলের মধ্যে শুভেন্দুর একটা অসম্ভব কন্ট্রোল থাকবে, বা বিধায়কদের মধ্যে একটা কন্ট্রোল থাকবে। কোনো সময় বিজেপির সঙ্গে গোলমাল বাঁধলে তিনি সেই দল ভেঙে দিতেও পারেন, কারণ হচ্ছে যারা শুভেন্দুর অনুপ্রেরণায় বা শুভেন্দুর দেওয়া মনোনয়নে জিতে আসবেন, তারা শুভেন্দুর পেটোয়া লোক বলেই চিহ্নিত এবং শুভেন্দুর অনুগামী বলেই চিহ্নিত হবে। তো সেক্ষেত্রে শুভেন্দু একটা দলের কাছে থ্রেট হয়ে দাঁড়াতে পারে, এটা আরএসএস এর একটা ভয় বা আরএসএস একটা সংখ্যা, আরএসএস এর নেতারা যারা বাংলায় আছেন। এবং তাদের আরও বক্তব্য যে, যেহেতু সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের নেতা, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু অবিচারও হতে পারে, যে 26-এর ভোটে প্রার্থী তালিকা বা ওসব চয়েসের ক্ষেত্রে। এবং যেটা হয়েছে, এখনো পর্যন্ত শুভেন্দুর যে নিয়ন্ত্রণটা নেই, সেটা কিছু কিছু তিনি করেছেন অবশ্য। যে জেলা সভাপতি যারা আছেন, মানে বিজেপি যে 43টা জেলা সভাপতি আছেন, সেই জেলা সভাপতিদের সরিয়ে দিতে পারেন, কারণ সভাপতি এলে তিনি যদি চান যে কোনো জেলা সভাপতি থাকবেন না, মানে সাংগঠনিক জেলা যে সভাপতি, 42টা কেন্দ্রের জন্য 43টা যে জেলা রয়েছে বিজেপির সাংগঠনিক জেলা, সেখানেও সভাপতি পরিবর্তন হয়ে যেতে পারে। এবং সর্বোপরি যেটা ওই যে বিধানসভা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শুভেন্দুর মতটা থাকবে, তাতে হয়তো 30 জন জিতে আসলেও তাতে 28 জন হয়তো বা 26 জন হয়তো শুভেন্দুর লোক বা শুভেন্দুর অনুগামী বলে থাকবেন। যারা বিজেপির থেকেও বেশি তাদের পরিচয় থাকবে, তারা শুভেন্দুর অনুগামী বলে। এইটা একটা আরএসএস ভয় পাচ্ছে যে দলের মধ্যে আরেকটা দল তৈরি হবে, এবং শুভেন্দু ওই সাংগঠনিক জেলা হোক বা যে কোনো ক্ষেত্রে কমিটির ক্ষেত্রে হোক, যদি তিনি সভাপতি হয়ে যান শেষ পর্যন্ত, তাহলে এই কন্ট্রোলটা তিনি নেবেন। এবং পদ্মবনটাকে মোটামুটি উপরে তিনি নিজের ঘরে তুলে নিয়ে চলে আসবেন, এই ভয়টা আরএসএস এর আছে। কারণ আরএসএস বঙ্গ বিজেপির আগের কার্যক্রম নিয়ে বা তাদের পথ চলা নিয়ে খুব একটা খুশি নয়, এবং এবছরও যে লোকসভা ভোটে ফল খারাপ হয়েছে, আরএসএস তাতেও মনে করেছে যে শুধু ওই মিডিয়া বাইট বা আদালতে গিয়ে বিভিন্ন বিষয়ে মামলা করে ভোটে জেতা যায় না, ভোটে জেতার জন্য হচ্ছে সংগঠন দরকার, এটা তারা উপলব্ধি করেছে। কিন্তু এখন যেহেতু বিজেপিটা তারা নিয়ন্ত্রণ করে ঠিকই, কিন্তু বিজেপির সাংগঠনিক বিষয় বা অন্যান্য বিষয় বা প্রার্থী তালিকার বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে মোদিজি, অমিত শাহ, জেপি নাড্ডা, এরা নেন।
তো সেক্ষেত্রে তারাই যেটা মনে করেছেন প্রার্থী তালিকার ক্ষেত্রে বা সব কিছুর ক্ষেত্রে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই ফাইনালি হয়েছে এবং সেখানে প্রার্থী লড়েছে। ভালো মন্দ যাই হোক না কেন, অনেক প্রার্থীর ব্যাপারে আরএসএস এর আপত্তি ছিল, কিন্তু তাতে কিছু লাভ হয়নি, কারণ তারাই টিকিট পেয়ে তারাই লড়াই করেছেন, হয়তো হেরেছেন। তো এখন আশঙ্কা যে এইভাবে যদি দলবদলু কোনো যে লোকের হাতে দলের সর্বোচ্চ দায়িত্ব বা সর্বোচ্চ পদটা দিয়ে দেওয়া হয় রাজ্যের, সেক্ষেত্রে ফলটা কিন্তু খুব ভালো হয় না। মুকুল রায়কে দিয়ে বিজেপি বা আরএসএস তার সে অভিজ্ঞতা রয়েছে। মুকুল রায় শেষ পর্যন্ত বিজেপিতে থাকেননি, তিনি তৃণমূলে ফিরে এসেছেন এবং শুভেন্দু অধিকারীও হচ্ছে বিজেপির মধ্যে আরেকটা বিজেপি, শুভেন্দু বিজেপি তৈরি করবেন, এই আশঙ্কা বা এই ভীতি আরএসএস নেতাদের মধ্যে রয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত অমিত শাহ, জেপি নাড্ডা তারা শুভেন্দুকে সভাপতি করেন কিনা। তার জন্য আমাদের হয়তো আরও 1-1.5 মাস অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।